আজকের আপিল বিভাগ যে রায়টা দিল পঞ্চদশ সংশোধনী নিয়ে, সাইফুল ভাই বললেন যে এটাতে নিষ্পত্তি হয়েছে। আমি মনে করি না যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঘিরে এটা আসলে কোনো কিছু নিষ্পত্তি হয়েছে। এটা আসলে মূল সংকটটা রয়ে গেছে। জাস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না, তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে এসেছে। আর যেটা আপনি বললেন যে চতুর্দশ সংশোধনীর কথা, আমরা যেটা বলি তৎকালীন 4 দলীয় জোট যেটা বিচারপতির বয়স বাড়িয়ে করার কথা জন্য সংবিধান সংশোধন করেছিল এবং 2011-তে আওয়ামী লীগ সেটা একদম বাতিল করে দেয়। কিন্তু যে কথাটা আমি মিল্লাত হোসেন সাহেবের একটা লেখা পড়ছিলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পাটিগণিত হিসাব, যেখানে 6 বছর আগে কিন্তু আওয়ামী লীগ বিচারপতি কে এম হাসান এবং বিচারপতি মোসাদ্দের হোসেনকে ডিঙ্গিয়ে কিন্তু রুহুল আমিন সাহেবকে পদোন্নতি দিয়েছিলেন। যদি আপিল বিভাগের শেষ বিচারপতি থাকতো তাহলে কিন্তু রুহুল আমিন সাহেবই প্রধান হতেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সো এগুলা থেকে কিন্তু আসলে বোঝা যায় যে বড় দুইটা দলই তখন চেয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে নিজের গ্রিপে রাখতে, যাতে সেটার অধীনে নির্বাচনটা হয়। এবং আমাদের জন্য আমি যখন বলি যে সংকট রয়ে গেছে, তখন সবচেয়ে দুঃখজনক বা দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মাধ্যমে কিন্তু সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সরকারের প্রধান কে হবেন এটা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। আমি খুবই শঙ্কিত আমি যখন শুনি যে আরও 100টা কর্মসূচি লাগবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান কে হবে বা কিভাবে এটা গঠিত হবে, এই চিন্তাটা যদি আমরা করি। কারণ আমাদের রাজনৈতিক সংকটের মূল জায়গা কিন্তু এই একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে আরেকটা গভর্নমেন্ট আসার মাঝখানের যে জায়গাটা, কারণ প্রত্যেকে ওই জায়গাটাকে দলীয়করণ করে, রাজনীতিকরণ করে, ইসি থেকে শুরু করে নির্বাচনের পক্ষের নির্বাচন পরিচালনা করতে যে ধরনের প্রতিষ্ঠান ব্যক্তিরা লাগে তারা দলীয়করণ করেছে, নিজেদের ভাগে নিয়েছে। সো আমরা যদি, এবং যেটা যেটা চতুর্দশ সংশোধনীর পরে হলো, যখন বিচারপতি কে এম হাসান তো প্রতিবাদের মুখে উনি প্রধান হতে পারলেন না, পরে রাষ্ট্রপতি আজউদ্দিন সাহেবই কিন্তু প্রধান হলেন। এরপর বাংলাদেশ যে রাজনৈতিক সংকটে পড়েছে সেটা থেকে উঠতে আমরা সেই 2024-এ গণ অভ্যুত্থান পর্যন্ত আমরা দেখলাম, এবং এই 24-এর পরেও কিন্তু এই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই। এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটাতে আমরা কোনো ধরনের ঐক্যমতে আসতে পারি নাই, এত রক্তের পরও, এত জীবনের পরও। সো এখন যখন আইনমন্ত্রী বলেন যে এটা রাজনৈতিক অঙ্গীকার ছিল এবং তাদের আন্দোলনের ফসল, আমি প্রশ্ন করতে চাই এই অঙ্গীকারটা কিসের রাজনীতির? কারণ আমরা কিন্তু পুরনো উদাহরণগুলো দেখে এসেছি, এবং এখনো যদি 4.5 বছর পর একদম সরকার পরিবর্তনের বা নির্বাচনের আগে তড়িঘড়ি করে আমরা যদি আবার যে জিনিসটা মূল, আমার একটা ব্যক্তিগত মতামত হচ্ছে গত অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের আলোচনায় যদি একটা জিনিস ফিক্স হওয়া জরুরি ছিল সব পক্ষের মতামতের ভিত্তিতে, সেটা ছিল, আমি আজকেও ফেসবুকে লিখছিলাম যে সেটা ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিক্স করা, যে এটা কিভাবে পরিচালিত হবে, কারা কারা এখানে থাকবেন, কোন কোন উপদেষ্টা থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচিত হবেন, যাতে আমরা পরবর্তী জাতীয় নির্বাচনটাকে দলীয়করণ মুক্ত রাখতে পারি। বিশেষ করে যেসব রাজনৈতিক সংকট আমরা 96-এর পর দেখেছি, 2000-এর পর দেখেছি, এবং আপনি যেটা বললেন এরশাদের শাসন আমলে যে 2টা নির্বাচন, এবং এরপরে যখন শাহাবুদ্দিন সাহেব এসে যে তত্ত্বাবধায়ক সরকার যে সরকার গঠন করেছিল এটাও এইটার আদলেই ছিল, পরবর্তী সংসদ সেটাকে বৈধতা দিয়েছে। সো ওই পিছনে যাতে আমাদেরকে নিতে না হয়।